পৃথিবীর বিখ্যাত সকল জাহাজ নিয়ে আলাপে বসলে অবধারিতভাবেই উঠে আসবে টাইটানিকের নাম। টাইটানিক শব্দটা জুড়েই ছেয়ে আছে যেন এক অপার বিস্ময়ের হাতছানি। সেই বিস্ময়কেই রূপালী পর্দায় ১৯৯৭ সালে বিশ্ববাসীর কাছে নতুনভাবে প্রদর্শন করেছিলেন প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরন। বিশাল আকৃতির জাহাজে জ্যাক আর রোজের প্রেমের কাহিনী এবং বরফরূপী যমদূতের কাছে সহসা হার মেনে যাওয়া টাইটানিক সিনেমার করুণ পরিণতির কাহিনী কে না জানে। জেমস ক্যামেরন তার সায়েন্স ফিকশন ঘরানা থেকে বের হয়ে রোমান্স আর ট্র্যাজেডির সমন্বয়ে নির্মিত কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন দর্শকদের। কাল্ট ক্লাসিক খ্যাতি জোটানো এই টাইটানিক সিনেমার অজানা কিছু দিক নিয়েই আজকের এই আয়োজন। প্রথমেই জেমস ক্যামেরনের কথা বলি। ছেলেবেলা থেকেই জাহাজের প্রতি ভীষণ ঝোঁক ছিল এই টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের। ১৯১২ সালে সমুদ্রের অতল গহীনে ডুবে যাওয়া টাইটানিক নিয়ে তার আগ্রহের অন্ত ছিল না। আইম্যাক্স ক্যামেরা দিয়ে ধারণকৃত টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে নির্মিত ডকুমেন্টারি টাইটানিকা ১৯৯২ সালে দেখার পরে সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানিক দেখার ভূত চাপে ক্যামেরনের মাথায়। কিন্তু এর জন্য পকেট থেকে খোয়াতে হবে বড় অঙ্কের অর্থ। ভাবলেন এমন একটা পন্থা অবলম্বন করা দরকার যেখানে রথও দেখা যাবে, কলাও বেচা যাবে। তাই তিনি একটা ফোন দিয়ে আটলেন। তিনি একটা সিনেমা তৈরি করার পরিকল্পনা আঁকলেন টাইটানিককে নিয়ে। এরপরে এটা প্রযোজনা সংস্থা 20th সেঞ্চুরি ফক্সের কাছে পেশ করলেন। জেমস ক্যামেরনের পরিচালনায় এর আগেও সায়েন্স ফিকশন মুভি টার্মিনেটর 2 সফল হবার কারণে 20th সেঞ্চুরি ফক্স এই ঝুঁকি নিতে রাজি হয়েছিল। ফলে টাইটানিক সিনেমা তো নির্মিত হয়েই ছিল, সেই সাথে গবেষণার অজুহাতে সমুদ্রের তলদেশে গিয়ে বাস্তবে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার স্বাদও পূরণ হয়েছিল তার। এরপরে আসা যাক সিনেমার অভিনেতা অভিনেত্রীদের আলোচনায়। মূল চরিত্র জ্যাক ডসনের জন্য ক্রিশ্চিয়ান বেল সহ মোট 6খানেক অভিনেতা অডিশন দিয়েছিল। শুরুর দিকে জনি ডেপ, টম ক্রুজ, ম্যাককলি ক্যালকিন, ব্র্যাড পিটের মতো জনপ্রিয় অভিনেতাদের কথা ভাবা হয়েছিল। তবে জেমস ক্যামেরনের প্রথম পছন্দ ছিল ওয়াকিন ফিনিক্সের বড় ভাই রিভার ফিনিক্স। কিন্তু ওই সিনেমায় কাজ শুরু করার আগেই মারা যায় রিভার ফিনিক্স। তার মৃত্যু নিয়ে তখন অনেকটা আলোচনা হয়েছিল, যার কারণে ঝামেলা এড়াতে জেমস ক্যামেরন তখন ম্যাথিউ ম্যাককোনাগেহিকেই এই রোলের জন্য নিয়েছিলেন। আর রোজ চরিত্রের জন্য অডিশন দিয়েছিল ড্রিউ ব্যারিমোর, জেনিফার অ্যানিস্টন, ক্যামেরন ডিয়াজ, ম্যাডোনা, অ্যাঞ্জেলিনা জোলির মতো বিখ্যাত সব অভিনেত্রীরা। সবশেষে এই চরিত্রে নিজের জায়গা করে নেন গুইনিথ পাল্টারো। কিন্তু নির্বাচিত এই দুই অভিনেতা অভিনেত্রীদের একজনকেও আমরা সিনেমায় দেখতে পাইনি। এর কারণ হলো কেট উইন্সলেট এই চরিত্রের অভিনয় করার জন্য সবসময় জেমসের পেছনে লেগে থাকতেন। এভাবে একসময় তিনি জেমসের মন গলিয়ে ফেলেন। এই উইন্সলেটই জেমসের কাছে লিওনার্দো ডিক্যাপ্রিওর নাম সুপারিশ করেছিল। টাইটানিক সিনেমায় সবার প্রথমে শ্যুট করা হয়েছিল মুভির বিখ্যাত সেই পেন্টিংয়ের দৃশ্যকে, যেখানে নগ্ন রোজের ছবি এঁকেছিল জ্যাক। শুরুতে এই দৃশ্য নেওয়ার কারণ হলো বাকি সকল শুটিং সেট তখনও নির্মাণাধীন। আর এই সিনে চিত্রাঙ্কনের সময় জ্যাকের যে হাত দেখা গিয়েছিল তা মূলত জেমস ক্যামেরনের। সিনেমায় জ্যাকের যতগুলো স্কেচ দেখানো হয়েছে সবগুলো তিনি নিজ হাতে এঁকেছিলেন। পরিচালনার পাশাপাশি জেমস ক্যামেরনের স্কেচের হাতও ছিল পাক্কা। রোজের বিখ্যাত সেই স্কেচ 2012 সালে $16,000 বিক্রি হয়। সিনেমায় জ্যাক, রোজ সহ প্রায় 10টি কাল্পনিক চরিত্রের উপস্থিতি ছিল। তবে অনেক চরিত্র নির্মাণ করা হয়েছিল ইতিহাসের পাতা থেকে, কারণ জেমস ক্যামেরন এই ফিকশনকে ইতিহাসের এক বাস্তব অংশ বানাতে চেয়েছিল। ইতিহাসকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলেন। মুভির ভেতরের টাইটানিককে পর্দায় দেখানোর জন্য জেমস ক্যামেরন আসল টাইটানিকের আকারে প্র্যাকটিক্যাল মডেল সেট বানিয়েছিলেন। তবে চলচ্চিত্রে অনেক কিছু আকারে হেরফের করা হয়েছিল। লাইফ বোট এবং স্মোক ফানেলকে আসল টাইটানিকের থেকে 10% ছোট করে বানানো হয়েছিল। অপরদিকে সিঁড়ি করা হয়েছিল প্রায় 30% বেশি চওড়া। সিনেমার ইন্টেরিয়ার সেট নির্মাণ করা হয়েছিল মেক্সিকোর বাজা স্টুডিওতে। আর সেলুলয়েডের তৈরি টাইটানিককে ডিজাইন করার জন্য টাইটানিক নির্মাতা কোম্পানি হ্যারাল্ড অ্যান্ড ওল্ফ থেকে আসল টাইটানিক জাহাজের সকল আর্কাইভ, নকশা এবং রেফারেন্স ব্যবহার করা হয়েছিল। এছাড়াও টাইটানিককে ইতিহাসের আদলে তৈরি করা হচ্ছে কিনা তা ভালোভাবে দেখভাল করার জন্য টাইটানিকের ইতিহাসবিদ ডন লিন্স এবং ক্যান মার্শালকে নিয়োগ দেওয়া হয়েছিল। বহু প্রপস, আসবাবপত্র নির্মাণের জন্য মেক্সিকো এবং আমেরিকা থেকে কারুশিল্পী ভাড়া করে আনা হয়েছিল। এমন একজন ইতিহাসবিদকেও ওখানে রাখা হয়েছিল যিনি সিনেমার অভিনেতাদের ১৯১২ সালের আচার আচরণ কেমন ছিল সেটা বোঝাতেন। সিনেমার শেষ অঙ্কে 2 টুকরো হওয়া জাহাজের এক অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। ক্লাইম্যাক্স সিনের জন্য ৪৫ ফুট লম্বা মডেল শিপ ব্যবহার করা হয়েছিল। জাহাজ ডোবার দৃশ্য ব্যবহার করা হয়েছিল ১৩ লাখ লিটার পানি। ওই সময় শুটিং সেটে অতিরিক্ত ১৫০ জন কাস্ট এবং ১০০ জন স্ট্যান্ডম্যান উপস্থিত ছিল। পানিতে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে অনেকের সর্দি কাশি, ফ্লু ছাড়াও কিডনি ইনফেকশন পর্যন্ত হয়েছিল।
অভিনেত্রী কেট উইন্সলেট পড়েছিলেন হাইপোথার্মিয়ার কবলে। পুরো জাহাজের ভেতরের অংশ ডোবাতে দরকার হয়েছিল মোট 1,90,00,000 লিটার পানি। ফিল্মিংয়ের মাঝামাঝি সময় অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় 80 জন ক্রু মেম্বার। পরে জানা গিয়েছিল কেউ একজন চক্রান্ত করে খাবারের মধ্যে পিপিসি মানে শক্তিশালী চেতনানাশক মিশিয়ে দিয়েছিল। প্রথমে সেটাকে শেলফিশ পয়জনিং ভাবলেও পরে ভুল ভাঙে সবার। তবে আজ পর্যন্ত এই কালপ্রিটকে ধরা সম্ভব হয়নি। জেমসের মতে এই লোক হতে পারে সাবেক এক ক্রু মেম্বার, যাকে কথা কাটাকাটির জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছিল। টাইটানিকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মাই হার্ট উইল গো অন এই গানটির সুর। অথচ তুমুল জনপ্রিয় এই গানটির সিনেমাতে ঠাঁই পাওয়ারই কথা ছিল না। জেমস ক্যামেরন শুরু থেকেই টাইটানিকের মিউজিক কম্পোজার জেমস হার্নারকে বলেছিল সিনেমার কোথাও কোনো গান থাকবে না। তাই হর্নার ক্যামেরনের অগোচরে গোপনে সেলেন ডিয়নকে নিয়ে এই গান কম্পোজ করেছিলেন। সব কাজ শেষে যখন জেমসের সামনে এই গান পরিবেশন করা হয়েছিল, ক্যামেরন তখন বিমোহিত হয়েছিলেন। আর মজার ব্যাপার হলো এই গানটি কিন্তু অস্কার পুরস্কারও বাগিয়ে নিয়েছিল। এরপরে সিনেমার শেষাঙ্কে রোজ এবং জ্যাককে একটি পাটাতনের উপর ভেসে থাকতে দেখি আমরা। ওই পাটাতনের ধারণা পরিচালক নিয়েছিলেন আসল টাইটানিকের এক উডেন প্যানেলিংয়ের মডেল থেকে, যেটার খোঁজ মিলেছিল টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে। বর্তমানে এটি কানাডার নোভা স্কটিয়ার ম্যারিটাইম মিউজিয়াম অব দ্য আটলান্টিকে সংরক্ষিত আছে। শুরুতে জেমস ক্যামেরন প্রোডাকশন হাউসকে বলেছিল $80 মিলিয়ন বাজেটেই তিনি এই সিনেমার কাজ সারতে পারবেন। যেহেতু জেমস ক্যামেরন কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে প্রাধান্য দেন, সবকিছুর সম্পাদনা একেবারে নিখুঁতভাবে চান, তাই এই বাজেটে টান পড়ছিল তার। তখন আরেক প্রোডাকশন কোম্পানি প্যারামাউন্ট পিকচার্স থেকে জেমসকে দেওয়া হয় আরও $65 মিলিয়ন। তবে মার্কেটিং, প্রমোশন সহ টুকটাক বিভিন্ন খরচে দেখতে দেখতে এই বাজেট $200 মিলিয়ন ঘরে গিয়ে পৌঁছায়, যা ওই সময়ের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ছিল। অতিরিক্ত অর্থ ঢালায় প্রোডাকশন কোম্পানি এই সিনেমা নিয়ে কিছুটা ভয়ে ছিল। সেজন্য ক্যামেরনকে বলা হয়েছিল যদি মুভি বক্স অফিসে ব্যর্থ হয় তাহলে তাকে তার পারিশ্রমিক $8 মিলিয়ন দেওয়া হবে না। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুরো বিশ্ব থেকে $2.1 বিলিয়ন পকেটে পুরে নেয় এই টাইটানিক সিনেমা। এটি বিশ্বের প্রথম সিনেমা যা বক্স অফিসে 1 বিলিয়নের মাইলফলক অতিক্রম করেছিল। 2012 সালে 3Dতে মুক্তি দেওয়ার পরে সিনেমাটি আয় করছিল আরও $343 মিলিয়ন। অস্কারে দুর্দান্ত চমক দেখায় এই টাইটানিক। একসাথে অস্কারের 14টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল এই মুভিটি। টক্কর দেয় 1950 সালের অল অ্যাবাউট এভ সিনেমাকেও। সবাইকে অবাক করে 14টি মনোনয়নের মধ্যে 11টি ক্যাটাগরিতে অস্কার বাগিয়ে নেয় এই বিশ্বের অন্যতম সেরা কাল্ট ক্লাসিক টাইটানিক। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।